এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি, কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে হবে ফ্রি ট্রেড জোন। সরকারের নীতিগত সিদ্ধান্ত, এক ছাতার নিচে মিলবে সব সুবিধা। আমদানি রফতানিতে জটিলতা নিরসনের আশা। আমদানি রফতানি পণ্যের মান পরীক্ষায় নতুন যুগের যাত্রা। চট্টগ্রামে বিএসটিআই কার্যালয়ে পরীক্ষা করা যাবে ৩১৫টি পণ্য। কম সময়ে মিলবে সেবা, গতি বাড়বে খালাসে। কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ঢুকছে মাদকসহ নানা পণ্য। নিরাপদ বাহন হিসেবে ব্যবহার হচ্ছে ট্রেন। প্রশাসনের যোগসাজশেই চোরাচালানের অভিযোগ স্থানীয়দের। এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ কাজে বাধার অভিযোগ। সশস্ত্র যুবকদের চাঁদা দাবি। শ্রমিকদের পাশাপাশি আতঙ্কে শিক্ষার্থীরাও। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ। সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। চেয়ারম্যানের পদত্যাগের দাবি আদায়ে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন পরিষদের সদস্যরা। এতে স্থবির হয়ে পড়েছে শুল্কায়ন কার্যক্রম। বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানি রফতানিকারকরা। দেশের সবচেয়ে বেশি রাজস্ব যোগানদাতা চট্টগ্রাম কাস্টমস হাউসের দৃশ্য এটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বিরাজ করছে শুনশান নীরবতা। ভবনের কক্ষগুলোতে নেই ফাইলপত্র নিয়ে ব্যস্ততা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সংস্কার ঐক্য পরিষদ। এর অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসের বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ। কর্মকর্তারা না থাকায় আমদানি রফতানি কার্যক্রমের নথিও জমা হচ্ছে না। কাজ না থাকায় ফিরে যাচ্ছেন সিএনএফ এজেন্টের প্রতিনিধিরা। 15-10টা আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত দিচ্ছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, এর শাখা বন্ধ। এখন আমার কন্টিনিউ চলছে ড্যামারিজ, পার্টি মরে যাবে। একদিনে $96। ব্যবসায়ীরা বলছেন কর্মবিরতির মতো টানা কর্মসূচির কারণে তারা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি সরকারের রাজস্ব আদায়ও ব্যাহত হচ্ছে। আমরা একটা ক্ষতির সম্মুখীন হবে আমাদের আমদানিকারকরা এবং সিএনএফের মালিকরা। তো এটা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করলে আমাদের জন্য এবং দেশের জন্য ভালো হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে 7000 বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের আমদানি রফতানি বাণিজ্যে বিরাজমান জটিলতা নিরসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কাজে গতি আনতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এক ছাতার নিচে আনা হচ্ছে বন্দর, কাস্টম, শিপিং, সিএন্ডএফ এবং ব্যাংকিং সহ বাণিজ্যভিত্তিক সবগুলো সেবা খাতকে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলছে দেশের লাখ কোটি টাকার বাণিজ্য। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য আমদানি খালাস নেওয়া পর্যন্ত সরকারি বাণিজ্যিক অন্তত 26টি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এখানে। ফলে নানা জটিলতায় আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। ফ্রি ট্রেড জোন হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা ইম্পোর্টগুলা ইজিলি আমরা খালাস করতে পারি। এবং আমাদের, আপনি জানেন, আমাদের আরএমজিটা কিন্তু একটা টাইম বাউন্ড একটা ইন্ডাস্ট্রি। আমদানি পণ্য ছাড় করাতে কিংবা রপ্তানি পণ্য বিদেশে পাঠাতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। উন্নত সবগুলো দেশে ফ্রি ট্রেড জোন কার্যকর থাকলেও এক্ষেত্রে বাংলাদেশ ছিল পিছিয়ে। বিশেষ করে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটাতেও ভূমিকা রাখবে এই ফ্রি ট্রেড জোন। এটা অত্যন্ত ইতিবাচক দেশের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে। এই ফ্রি ট্রেড জোন, এখানে বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ থাকবে, বিজনেস ফ্রেন্ডলি পলিসিগুলো ইস্যু হবে। চলতি বছরই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু হবে বিশেষ এই জোনের। অচিরেই এই জায়গাটা হয়ে যাবে এবং এটা হয়ে গেলে এইখানে আপনার তুলা থেকে শুরু করে যে ধরনের র মেটেরিয়াল এই ফ্রি ট্রেড জোনে রাখলে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তারা মার্কেট থেকে ডেলিভারি নিতে পারবে এখান থেকে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকেও যুক্ত করা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আনার কাজে। অত্যন্ত ব্যবসা বান্ধব এয়ারপোর্ট। আমাদের এখানে যদি কোনো বিদেশি যাত্রী যদি কোনো এসে কোনো ধরনের সাহায্য চায়,
ব্যবসায়িক যাতে বিনিয়োগ করতে আসে সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর। চট্টগ্রাম বন্দর বছরে ৩২ লাখ কন্টেনারের পাশাপাশি ১২ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুর। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, চট্টগ্রাম বন্দর যে ফ্রি ট্রেড জোন করতে যাচ্ছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন বিজিএমই এর পরিচালক সাইফুল্লাহ মনসুর। মনসুর ভাই, আপনাকে প্রথম স্বাগত জানাচ্ছি, একই সাথে অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচন আপনি নির্বাচিত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই চট্টগ্রাম বন্দর ফ্রি ট্রেড জোন যে কনসেপ্টটা বলছে, আসলে কনসেপ্টটা কি এবং এতে আমদানি রপ্তানি বাণিজ্যের কী লাভবানটা হবে? আসলে ফ্রি ট্রেড হচ্ছে আপনার আমরা যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের যে আমাদের কনসেপ্ট যেটা ছিল তার নতুন সংস্করণ মনে হচ্ছে। যেহেতু এটা নিয়ে এখনও কোনো নীতিমালা হয়নি, ক্লিয়ার কাট হোয়াট ইজ ফ্রি ট্রেড, এটা কীভাবে বন্দর সংজ্ঞায়িত করছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে ধারণাটা হচ্ছে এরকম যে ফ্রি ট্রেড হচ্ছে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের নতুন রূপ, যে এখানে ইচ্ছা করলে রপ্তানিকারক আমাদের আমদানিকারকদের চাহিদা মোতাবেক পণ্য এনে এখানে সংরক্ষণ করবে। আমরা এটা অত্যন্ত দ্রুততার সময়ের মধ্যে এখান থেকে এনে আমরা এক্সপোর্ট করতে পারবো। যেটা লিড টাইম, যেটা লিড টাইমের কারণে আমরা অনেক অর্ডার ধরতে পারতেছি না, যেটা চায়না নিয়ে যাচ্ছে। কারণ লিড টাইম হচ্ছে এটা, আমি যখন আমেরিকা থেকে একটা অর্ডার কনফার্ম করতেছি তাহলে আমাকে ফ্যাব্রিক্স অ্যাক্সেসরিজ আনতে হচ্ছে চায়না থেকে। আমি অর্ডারটা কনফার্ম করার পরে আমি চায়নার সাপ্লায়ারকে কী করতেছি, অর্ডার দিচ্ছি। আমার সেই অর্ডারের উপর বেস করে সে কাপড় বা অ্যাক্সেসরিজ বানাবে, এরপরে সে এক্সপোর্ট করবে। এটার জন্য মিনিমাম 3 মাস সময়ের দরকার। আর যদি ফ্রি ট্রেডের এই কনসেপ্ট যদি আমরা এখানে এস্টাবলিশ করতে পারি, যেটা পৃথিবীর অনেক দেশে রয়েছে যেটা, তাহলে এই 3 মাসের সময় 3 দিন বা 15 দিনে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে কি আমি আমার এক্সপেক্টেড যে ফ্যাব্রিক অ্যাক্সেসরি এটা পেয়ে যাব। এখনকার বন্দর চেয়ারম্যান না হয় এই কনসেপ্টটা বাস্তবায়ন করতে চায় আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য। তাহলে এতদিন আমরা তো প্রায় 4 দশক ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবসা করে আসছি, তাহলে এই 4 দশক ধরে ফ্রি ট্রেড জোনটা হলো না কেন, বা সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসটা হলো না কেন? এটা আমাদের দেশে তো আসলে অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। যেরকম পৃথিবীর সমস্ত শিল্পায়ন কিন্তু বন্দরকে কেন্দ্র করে। আমাদের একটা সুন্দর একটা বন্দর যেটা আল্লাহ আমাদেরকে দান করছে, এটা প্রাকৃতিক বন্দর, সুন্দর একটা শহর, আমাদের নদী পাহাড় আর সমুদ্র ঘিরে যে শহর, কিন্তু আমাদের শিল্পায়ন কিন্তু এখানে হয়নি। তো এটার আনসার কি দিবেন আপনি? এখন বন্ডেড যদি ওয়্যারহাউস করতে যায় তাহলে কি করতে হবে আপনাদের সুবিধার জন্য? আপনাদের স্টেক হোল্ডাররা কি ধরনের চাওয়া থাকবে? আমাদের চাওয়া হচ্ছে যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের যে কনসেপ্ট যেটা, বা যেটাকে আমরা এখন ফ্রি ট্রেড জোন বলতেছি, এটার জন্য গভর্নমেন্টের একটা সুস্পষ্ট নীতিমালা লাগবে। এটাকে ভাষা বললে তো হবে না। যে আমরা চাচ্ছি আমাদের লিড টাইম কমানোর জন্য, যেহেতু আমাদের দেশে ফ্যাব্রিক্স এবং অ্যাক্সেসরিজ নেই, যেসব দেশে এগুলো আছে সেগুলো এনে এখানে সংরক্ষণ করবে। আমরা আমাদের সময় মতো এখানে এলসি দিয়ে আমরা ওই মালটা নিয়ে ফেলবো। তাহলে তো ধরুন ফ্রি ট্রেড থেকে আমার ফ্যাক্টরিতে মালটা আসতে একদিনের ব্যাপার, যেটা 3 মাস সেটা 3 দিনে হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড বা আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর কী ধরনের উপকৃত হবে সেটা তো আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তা আমরা বর্তমান সরকারকে, বিশেষ করে বন্দরের বর্তমান যে চেয়ারম্যান যিনি, ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিজিএমের পক্ষ থেকে আমি ওনাকে অভিবাদন জানাচ্ছি। তাহলে যদি দ্রুত করতে হয়, যে বন্ডেড ওয়্যারহাউস যেটা বলছেন, দ্রুত করার জন্য কি করা প্রয়োজন বলে মনে করছেন? কিচ্ছু দরকার নেই, শুধু গভর্নমেন্টের নীতিমালার একটা শেড। আর এটা পরিচালনা কে করবে? এটা কি পোর্ট করবে, না কাস্টম করবে, না বন্ড করবে? এটার একটা পরিচালনা কমিটি করে দেওয়া আর একটা শেড করে দেওয়া। কিন্তু বন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এরা ওয়ান স্টপ একটা সেন্টার করতে যাচ্ছে, তাহলে এটা আপনাদের কি কাজে আসবে? এটা অসাধারণ কাজে আসবে। যে আসলে এখন যেহেতু আমাদের এখানে কোনো ইভেন আপনি দেখছেন যে আমাদের বিমানবন্দরে আমাদের ইম্পোর্টেড মাল যেটা আমরা এক্সপোর্ট করব, সেই মালগুলা খোলা আকাশের নিচে পড়ে আছে। তাহলে কি হবে? এখন সেটা যদি হয়, সেটা আমাদের প্রপারলি সংরক্ষণ করা যাবে। আর ইচ্ছা করলে আমরা ফ্রি ট্রেডের ওটা যদি অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা বিমানে এনেও ওখানে রাখতে পারবো। এটা আমাদের জন্য বিজনেসের একটা নতুন উইন্ডো আর কি, যেটাকে সারা পৃথিবী যেটাকে কী করবে, অ্যাপ্রিসিয়েট করবে আমি মনে করি।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুরের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে নতুন কনসেপ্ট ফ্রি ট্রেড জোন অথবা যে বন্ডেড ওয়্যার হাউস, সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস, যেটি হলো দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেমন গতি ফিরবে, জটিলতা কমবে। আপনি জানেন বন্দর কেন্দ্রে 26টি সংস্থা সরাসরি জড়িত আছে, সবাই আসবে এক ছাতার মধ্যে। যেটি বলছেন 3 মাস লাগতো একটি আমদানি পণ্য কারখানা নিয়ে উৎপাদন করে আবারও রপ্তানি করতে, সেটি মাত্র 3 দিনে নেমে আসবে। আবারও সাইফুল্লাহ মনসুর ভাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা আলোচনা করছিলাম আজকের সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। আমদানি রফতানি পণ্যের মান পরীক্ষায় নতুন যুগে প্রবেশ করল বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। সকালে প্রতিষ্ঠানটির নতুন 10 তলা ভবন উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। আগে 92টি পণ্য পরীক্ষা হলেও এখন হচ্ছে 315টি। আর এতে কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি বন্দরের পণ্য খালাসে গতি বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে আসা মাত্র 92টি পণ্যের মান পরীক্ষা করা হতো বিএসটিআই কার্যালয়ে। কাজের ধীরগতির পাশাপাশি আমদানি রফতানিকারকদের যেতে হতো ঢাকায়। এমন বাস্তবতায় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত হলো 10 তলা নতুন বিএসটিআই ভবন। এখন থেকে বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্য সহ মোট 315টি পণ্যের মান পরীক্ষা করা যাবে এখানে। শনিবার সকালে গণঅভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে ভবনটির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, নতুন ভবন চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে। বিএসটিআই এর এই 10 তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। এর আগে ভবনের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন উপদেষ্টা। বিএসটিআই মহাপরিচালক জানান, কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি গতি বাড়বে পণ্য খালাসেও। অত্যাধুনিক মেশিনপত্রগুলো সংযোজিত হয়েছে। আমরা আশা করি ঢাকামুখী যে কার্যক্রম সেটা আমাদের বহুলাংশে হ্রাস পাবে। আমরা ক্রমান্বয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই। প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে। বিএসটিআই এর নান্দনিক 10 তলা নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মশা নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। এতে 80 জনের একটি দল পর্যায়ক্রমে পুরো নগরীতে মশক নিধনের কাজ করবে। ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে মশার ওষুধ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কাতালগঞ্জ ও পাঁচলাইশ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। বিশেষ এই প্রোগ্রাম চলবে আগামী নভেম্বর পর্যন্ত। এ সময় সিটি মেয়র জানান, 2025-26 অর্থ বছরে মশক নিধনে 1 কোটি টাকা বাজেট বাড়িয়ে 9 কোটি টাকা করা হয়েছে। প্রয়োগ করা হচ্ছে পরীক্ষামূলক নতুন ওষুধও। গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। চলতি বছরে জুন পর্যন্ত নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4 শতাধিক মানুষ। এছাড়া মারা গেছে 2 জন। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বর্তমানে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন রোগী ভর্তি আছে, সবাই সুস্থ আছে, তেমন কোনো ডেঙ্গু শক সিনড্রোম যেটা ওই ধরনের কোনো রোগী নাই। ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পুরো নগরীতে মাইকিং করার উদ্যোগও নিয়েছে সিটি কর্পোরেশন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্ত আর রেলপথ হয়ে প্রতিদিন কুমিল্লা শহরে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য। এতে একদিকে বেড়েছে চোরাকারবারিদের দৌরাত্ম্য, অন্যদিকে দুর্ভোগের ট্রেনের যাত্রীরা। দিন ও রাতে সীমান্তের কাঁটা তারের বেড়ার উপর দিয়েই দেশের বাজারে আনা হচ্ছে মোবাইল, শাড়ি ও মাদকসহ নানা পণ্য। অভিযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতাতেই চলে চোরাচালান কার্যক্রম। ইশতিয়াক আহমেদের রিপোর্ট।
প্রতিদিন বিকেলে কুমিল্লা শোষিত রেল স্টেশনে জড়ো হয় অর্ধশতাধিক চোরা কারবারি। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন আসলে প্রতিটি বগিতে ওঠানো হয় সাদা প্লাস্টিকে মোড়ানো কার্টুন ভর্তি ভারতীয় প্রসাধনী ও মশলা। ট্রেন কুমিল্লা রেল স্টেশনে প্রবেশের আগে গতি কমিয়ে ফেলা হয়। এই সুযোগে বগি থেকে ফেলে দেওয়া হয় চোরাই মালামাল। সেখানে আগে থেকে অপেক্ষা করা চোরা কারবারিরা মুহূর্তে তা সরিয়ে নেয় নিরাপদ স্থানে। কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকায় দিনের আলোতে অভিনব কায়দায় ভারত থেকে বিভিন্ন পণ্য দেশে আনছে চোরা কারবারিরা। সেখান থেকে ছড়িয়ে পড়ে কুমিল্লা শহরের বিভিন্ন বাজার ও শপিং মলে। পুলিশের কন্টাক্ট আছে শুধু মাদকটা ছাড়া, মোবাইলের কন্টাক্ট আছে, কসমেটিক্সের কন্টাক্ট আছে, এখন মনে করেন শাড়ি, এখন আপনার ভারতীয় চাউল আছে, এগুলো কন্টাক্ট আছে। আমানগন্ডা, মিয়ার বাজার, বাবুচি বাজার এসব দিক দিয়ে রাত হইলে আপনার কসমেটিক্স, পেন্সিডিল, ইয়াবা, গাঁজা দিন এগুলি প্রশাসনের ছত্রছায়ায় তাদের সাথে আছে। এটা একটা সিন্ডিকেট আছে, তার 8-10 জন সিন্ডিকেট থাকে, জায়গায় জায়গায় লোক চেনে। এগুলো কিন্তু সবাই দেখে, পুলিশ থাকে ওইখানে, পুলিশ কিন্তু কোনো কিছুই বলে না, তারা নিরব ভূমিকা পালন করে। কেউ প্রতিবাদ করলেও এগুলো পুলিশের সামনে দেখার পরও পুলিশও আস্তে করে সাইড কেটে যায়। আমরা চাই যে উচিরেও খুব দ্রুত যাতে ট্রেন চোরা কারবারি মুক্ত হয়। চোরাই পণ্য দেশে ঢুকে কিভাবে, এমন প্রশ্ন জেলা পুলিশের। আর ট্রেনে চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা দাবি রেলওয়ে পুলিশের। অভিযান পরিচালনা করতেছে এখানে যৌথ বাহিনী সহ সেনাবাহিনী, বিডিআর, তারপর বেঙ্গল পুলিশ সবাই তৎপর আছে এবং কোনো পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোরাই পণ্য ঢুকে কিভাবে? সীমান্তে তো পুলিশ থাকে না। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ঢুকতেছে আগে, দেশের মধ্যে মাল আসতেছে, আসার পর কিন্তু আমরা যেখানে খবর পাচ্ছি আমরা অভিযান করছি। শুধু দিনই নয়, রাতও সীমান্ত নেই ভয়ঙ্কর রোগ। চোরা কারবারি ও মাদক কারবারিদের দখলে চলে যায় সীমান্তবর্তী এলাকাগুলো। তার কাটার উপর দিয়ে মাদক সরে দেওয়া হচ্ছে দেশের ভিতরে। সীমান্ত হয়ে সড়ক দিয়ে গাড়িতে, মোটরসাইকেলে, এমনকি হাঁটা পথেও শহরে দেদারসে ঢুকছে মোবাইল, মাদক। রেলপথ থেকে সীমান্ত সবখানে চলছে কোটি টাকার চোরাই পণ্যের মহা উৎসব। চোরা কারবারিরা শুধু ট্রেনের বগি দখল করেনি, দখল করেছে প্রশাসনের বিবেকও। মাসিক মাসোহারায় নীরব আইন শৃঙ্খলা বাহিনী ও রেল পুলিশের কিছু অসাধু কর্মকর্তা। এই নীরবতার মূল্য দিচ্ছে দেশ, ধ্বংস হচ্ছে অর্থনীতি আর যুব সমাজ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ দ্বিতীয় দিনে ফেনীতে পৌঁছেছে। সকাল 10:30টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন রোড মার্চে অংশগ্রহণকারীরা। এ সময় চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, মানবিক করিডোর এবং স্টারলিংকের মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। সমাবেশ শেষে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। এদিকে রোড মার্চের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় সংহতি সমাবেশ হয়েছে। পরে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে মিছিল বের করা হয়। নিয়মনীতি তোয়াক্কা না করে পার্বত্য জেলা বান্দরবানে নদী ও খাল থেকে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকির মুখে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বালু মহালের অনুমতি না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই কাজ। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস প্রশাসনের। সোহেল কান্তিনাথের ছবিতে এন এ জাকিরের রিপোর্ট। ড্রেজার মেশিন ও এক্সকাভেটর দিয়ে সাঙ্গু নদীর তীর থেকে প্রকাশ্যে উত্তোলন করা হচ্ছে বালু, আর ট্রাকে করে সে বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। বান্দরবান সদর উপজেলার কুহালং, মাঝেরপাড়া, চড়ুইপাড়া, সুলতানপুর, কায়স্থলী সহ জেলার বিভিন্ন উপজেলায় চলছে এভাবে বালু উত্তোলনের মহোৎসব। জেলায় সরকারিভাবে বালু মহালের অনুমোদন না থাকলেও দিনে রাতে নদী, খাল ও চর থেকে বালু উত্তোলন করছে অসাধু চক্র। এতে হুমকির মুখে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বালু মহালের অনুমতি না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই কাজ। বর্ষাকালে কিন্তু একদিন বৃষ্টি পড়লে আমাদের নদীর পানি আমাদের একদম ঘরের উপরে চলে আসে। মাটিগুলো যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পানিটা মানে একদম খুব দ্রুত আমাদের ঘরে চলে আসবে। গত বছর কিন্তু অনেকটা কিন্তু মাটি বিক্রি করা হয়েছে, এটার মধ্যে কিন্তু আমরা এখনো কিন্তু এটা মাটি ভরা এখনো হয় নাই, তার মধ্যে কিন্তু এটা কোনো কিছু চাষাবাদ করা যায় না। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যারা এই ধরনের বালু মহলের কাজ করতেছে তাদেরকে আমি সতর্ক করতে চাই, আমরা প্রশাসন সহ সবাই সজাগ আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গেল 2 মাসে অবৈধ বালু উত্তোলনের দায়ে 5টি মামলায় 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।
আবারও বর্ষা মৌসুমে সক্রিয় হয়ে উঠেছে গাছ পাচারকারী চক্র। রুট হিসেবে ব্যবহার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝিরিপথ ও স্লুইস গেট। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযানে জব্দ হয়েছে প্রায় অর্ধশত গাছের গুঁড়ি। তবে তদন্ত করে পাচার রোধের আশ্বাস সংশ্লিষ্টদের। তারিফ রহমানের রিপোর্ট। পানিতে ভাসছে গাছের গুঁড়ি, পাহাড়ের ঝিরিপথের মাঝে শ্রমিক দিয়ে তা তুলে নিচ্ছেন ব্যবসায়ীরা। গত 18 জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট এলাকায় ভেসে আসে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জব্দ করে 49টি গাছ। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে প্রতি বছরই বর্ষা মৌসুমে একই কৌশলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে একই রুট দিয়ে পাচার করে একটি সংঘবদ্ধ চক্র। গাছ কেটে ঝিরির পানিতে ভাসিয়ে পার করা হয় বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট। গত সপ্তাহে আটক করা হয় এমন একটি চালান। তবে জব্দ হওয়া গাছ মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিজের বলে দাবি করলেও দেখাতে পারেননি বন বিভাগের ছাড়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পথ ব্যবহারের বৈধ কাগজপত্র। আমি টাকা দিয়ে গাছ কিনছি মালিকানা জায়গা থেকে এই গাছগুলো কাটার জন্য। এখন আমি তো জানি না যে এটা নতুনের জন্য ছাড়পত্র কিভাবে দিতে হয়, এটা আমি জানি না, নাহলে অবশ্যই এটা আমি নিতাম। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা তাদের কাছ থেকে কোনো কিছুই পাইনি, কোনো বন বিভাগের ছাড়পত্র পাই নাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অনুমতিপত্র নেই। এবং যদি বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পরেও যদি গাছ যদি আমাদের অভ্যন্তরীণ পথ ব্যবহার করে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুমতি প্রয়োজন, কিন্তু সেই অনুমতিটাও তারা আমাদের কাছ থেকে নেয়নি। যে গাছগুলো আসলেই কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কেনা হয়েছে না বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে, আমরা একটা টিম আমরা সেখানে পাঠায় দেখা গেল যে কিছু গাছ হয়তো তারা বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে কেটেছে আর কিছু গাছ বিশ্ববিদ্যালয় থেকে কেটেছে। আমরা এই বিষয়গুলো আরো ফার্দার তদন্ত করবার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করে আমরা সমস্যাটার মূলে যেতে চাই। তদন্ত করে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগও। আমরা এটা তদন্ত করে কাঠগুলোর উৎস খুঁজে বের করব এবং এইখানে যদি কোনো অবৈধ কোনো কার্যকলাপ হয়ে থাকে বন আইনের পরিপন্থী, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় এলাকার বনভূমি সংরক্ষণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 24 জুন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে স্কুলের গাছের ফুল ছেঁড়া নিয়ে সরকার বাড়ি ও মহাজন বাড়ির দুই ছেলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়। এতে 7 পুলিশ সহ উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হন। প্রায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 25 জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় র্যাব। এ সময় 21 দালাল ও প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই চক্রের সঙ্গে হাসপাতালের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 27 জুন দুপুরে চট্টগ্রামের লালখান বাজারের মমতানগর মাতৃসদনে অক্সিজেনের একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ব্যান্ডেজ ও তুলায় আগুন ধরে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লিনিক কর্তৃপক্ষ আগুন নেভায়। এ সময় সেখানে ভর্তি রোগীদের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি, কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে হবে ফ্রি ট্রেড জোন, সরকারের নীতিগত সিদ্ধান্ত। এক ছাতার নিচে মিলবে সব সুবিধা, আমদানি রপ্তানিতে জটিলতা নিরসনের আশা। এবং কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ঢুকছে মাদকসহ নানা পণ্য। নিরাপদ বাহন হিসেবে ব্যবহার হচ্ছে ট্রেন, প্রশাসনের যোগসাজশে চোরাচালানের অভিযোগ স্থানীয়দের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।